उस दोपहर अचानक उस आलीशान बंगलोर की खामोशी टूट गई जब महीनों के बाद पहली बार एक बच्ची मेर की जोरदार हंसी पूरे बागान में गूंज उठी। गेट के पास दाड़े गार्ड्स पर्जन चौंके गलो कारण तारा ई आवाज अनेक समय धरे शोनेनी। ठीक সেই মুহূর্তে উপরের বারান্দায় দাঁড়ানো অরবিন্দ মালহোত্রার হাত থেকে কফির কাপ প্রায় খসে পড়তে যাচ্ছিল। তার হৃদয় দ্রুত ধড়কাতে লাগলো। এই আওয়াজ এটা তার মেয়ে অনন্যার হাসি ছিল। এক পল নষ্ট না করে তিনি দৌড়াতে দৌড়াতে বারান্দায় পৌঁছে গেলেন এবং নিচে ঝুঁকে দেখলেন, কিন্তু যে দৃশ্য তিনি দেখলেন সেটা তাকে ভিতর পর্যন্ত হিলিয়ে দিল। তার মেয়ে হাসছিল এবং তার সামনে একটা ফাটা জামা পরা নগ্ন পায়ের ছেলে অদ্ভুতভাবে নাচছিল। সে কোনো ডাক্তার ছিল না, কোনো থেরাপিস্ট ছিল না, শুধু একটা কুড়া বিনুনি করা ছেলে ছিল। অরবিন্দের চোখে বিস্ময় এবং রাগ একসাথে উঠে এলো। এই ছেলেটা ভিতরে কিভাবে ঢুকল? তার মনে প্রথম প্রশ্ন এটাই ছিল, কিন্তু পরের মুহূর্তেই তার নজর অনন্যার চকচকে চোখের উপর পড়ল এবং তিনি সেখানেই থেমে গেলেন। অরবিন্দ মলহোত্রা মুম্বাইয়ের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে গণ্য হতেন। তার নাম শুনলেই বড় বড় লোকেরা দাঁড়িয়ে যেত, কারণ তিনি নিজের মেহনত দিয়ে তেল, রিয়েল এস্টেট এবং শিপিংয়ের মতো অনেক ব্যবসা দাঁড় করিয়েছিলেন। লোকেরা তাকে সোনার স্পর্শ বলতো, কারণ যে কাজে তিনি হাত দিতেন সেটা সফল হয়ে যেত। কিন্তু এই অপার সম্পদ এবং খ্যাতির পরেও তার জীবনে একটা খালিপন ছিল, যেটা কেউ দেখতে পারত না। তার এই দামি বাংলোর প্রতিটি জিনিস চকচক করত, কিন্তু ভিতরে একটা এমন খামোশি বাসা বেঁধেছিল যেটা প্রতিদিন তাকে ভেঙে দিচ্ছিল। সেই খামোশি ছিল তার মেয়ের, যে এখন আগের মতো ছিল না। অরবিন্দ দুনিয়ার সামনে সবসময় কঠিন এবং মজবুত দেখাতেন, কিন্তু ভিতর থেকে তিনি প্রতিদিন ভেঙে যাচ্ছিলেন। তার একমাত্র মেয়ে অনন্যা, যে একসময় এই বাড়ির প্রাণ ছিল, এখন হুইলচেয়ারে চুপচাপ বসে থাকত। মাত্র ৮ বছর বয়সে সে তার মাকে এক দুর্ঘটনায় হারিয়েছিল এবং সেই দুর্ঘটনায় তার চলার শক্তিও কেড়ে নিয়েছিল। আগে সে বাগানে প্রজাপতির পিছনে ছুটত, সবসময় হাসত, কিন্তু এখন তার দুনিয়া শুধু একটা ঘর এবং একটা জানালার মধ্যে সীমিত হয়ে গিয়েছিল। তার চোখের চমক ধীরে ধীরে নিভে গিয়েছিল এবং তার হাসি যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সে ঘন্টার পর ঘন্টা কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকত, যেন তার কোনো জিনিসের অপেক্ষা ছিল যেটা কখনো আসার ছিল না। অরবিন্দ এসব দেখতেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলেন অনন্যাকে সুস্থ করতে। দেশ বিদেশের বড় বড় ডাক্তার, দামি চিকিৎসা, নতুন নতুন থেরাপি, তিনি কিছুই বাকি রাখেননি। কখনো তাকে দিল্লির বড় হাসপাতালে নিয়ে যাওয়া হতো, কখনো বিদেশে চিকিৎসা করানো হতো, কিন্তু প্রতিবার ফলাফল একই থাকত, নিরাশা। ডাক্তাররা শুধু আশা দেওয়ার কথা বলতো, কিন্তু আসলে কিছু বদলাতো না। ধীরে ধীরে অনন্যা চেষ্টা করাও ছেড়ে দিয়েছিল। সে হাসা, খেলা, এমনকি কথা বলাও কমিয়ে দিয়েছিল। অরবিন্দের জন্য এটাই ছিল সবচেয়ে বড় যন্ত্রণা, যে তিনি নিজের মেয়েকে খুশি করতে পারছিলেন না। প্রতিদিন একই রকম কেটে যেত। সকালে নার্স তাকে তুলত, তারপর সে জানালার কাছে বসত এবং ঘন্টার পর ঘন্টা বাইরে তাকিয়ে থাকত। কখনো কখনো তার নানির মতো দেখাশোনা করা আয়া তাকে বাগানে নিয়ে যেত, কিন্তু সেখানেও সে চুপচাপ বসে থাকত। না কোনো হাসি, না কোনো উৎসাহ, শুধু একটা খালিপন। অরবিন্দ দূর থেকে এসব দেখতেন এবং তার হৃদয় ভেঙে যেত। তিনি কখনো ভাবেননি যে এত সম্পদ থাকার পরেও তিনি নিজের মেয়ের একটা হাসির জন্য তৃষ্ণার্ত হবেন। তিনি তার সাথে কথা বলার চেষ্টা করতেন, কিন্তু অনন্যা শুধু হালকা হ্যাঁ বা না দিয়ে আবার চুপ হয়ে যেত। কিন্তু সেদিন কিছু আলাদা ছিল। দুপুরের গরমে যখন পুরো এলাকা শান্ত ছিল, অনন্যা বাগানে বসেছিল, তার নজর গেটের দিকে ছিল। তখন ঝোপের কাছে হালকা একটা হেলচল হলো। একটা রোগা পাতলা ছেলে, যার জামা ফাটা ছিল এবং পা নগ্ন ছিল, চুপি সারে ভিতরে ঢুকে পড়ল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে অদ্ভুত একটা চমক ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং অনন্যাকে দেখল। সে এক পলের জন্য থেমে ভাবল এবং তারপর কিছু না বলে সে এমন কিছু করল যার কেউ আশা করেনি। সে হঠাৎ অদ্ভুত অদ্ভুত হরকত করতে লাগল। কখনো সে গোল গোল ঘুরত, কখনো নিজের পায়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করত, কখনো মুখ ভেঙাত। তার হরকতগুলো এত অদ্ভুত এবং মজাদার ছিল যে সে কোনো জোকারের থেকে কম লাগছিল না। প্রথমে তো অনন্যা শুধু তাকে দেখছিল, যেন তার বোঝাই আসছিল না যে এটা কি হচ্ছে। কিন্তু তারপর তার মুখে হালকা একটা হাসি এলো এবং তারপর তার ঠোঁট থেকে একটা ছোট্ট হাসি বেরিয়ে গেল।
সেই হাসি যেটা মাসের পর মাস ধরে কোথায় হারিয়ে গিয়েছিল। যেই ছেলেটা সেই হাসি শুনল তার চোখ চকচক করে উঠল। সে আরও জোশে চলে গেল। সে আরও মজাদার হরকত করতে শুরু করল। মাটিতে লুটোপুটি খেতে লাগল, অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করতে লাগল। অনন্যা এখন জোরে জোরে হাসতে লাগল। তার হাসি পুরো বাগানে গুঞ্জে উঠছিল। সে তালি বাজাচ্ছিল। তার চোখে আবার চমক ফিরে এসেছিল। সেই মুহূর্ত যেন কোনো অলৌকিক ঘটনার থেকে কম ছিল না। একটা কুড়া বিনুনি করা ছেলে যে নিজে খালি পেটে ছিল, সে অন্য কাউকে খুশি দিয়ে দিল। সেই ছেলের নাম শিবম ছিল। সে আশেপাশের এলাকায় কুড়া বিনে নিজের চলাফেরা চালাত। কখনো কখনো সিগন্যালের লোকের কাছ থেকে কিছু পয়সা পেয়ে যেত, কখনো পেত না। অনেকবার তাকে খালি পেটেই ঘুমাতে হতো। তার না ঘর ছিল না পরিবার ছিল, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত খুশি ছিল যেটা তাকে জীবিত রাখত। যখনই সে উদাস হতো, সে নাচতে শুরু করত। তার কাছে নাচা শুধু একটা শখ ছিল না, বরং বেঁচে থাকার উপায় ছিল। এবং সেদিন সে সেই জিনিস অন্য কারো জন্য করে দিল। উপরে দাঁড়ানো অরবিন্দ এসব দেখছিলেন। তার রাগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল এবং তার জায়গায় বিস্ময় নিচ্ছিল। তিনি দেখলেন যে তার মেয়ে, যে মাসের পর মাস চুপ ছিল, আজ খুলে হাসছে। এবং এটা কোনো ওষুধ বা টাকার কারণে হচ্ছিল না, বরং সেই ছোট ছেলেটার কারণে হচ্ছিল। তিনি কয়েক পলের জন্য বুঝতেই পারছিলেন না যে কি করবেন। তার হৃদয় বলছিল যে এই ছেলেকে থামানো হোক, কিন্তু তার মাথা এখনও প্রশ্ন করছিল। তিনি ধীরে ধীরে নিচে নামতে লাগলেন, কিন্তু তার পা ভারী ছিল। তিনি এখনও সেই দৃশ্যটাকে বোঝার চেষ্টা করছিলেন। যেই তিনি বাগানের কাছে পৌঁছালেন, তিনি অনন্যাকে দেখলেন। তার চোখে চমক ছিল, তার গাল লাল হয়ে গিয়েছিল এবং সে লাগাতার হাসছিল। এই সেই বাচ্চি মেয়ে ছিল যে কয়েকদিন আগেও চুপ থাকত। অরবিন্দ সেখানেই থেমে গেলেন। তিনি অনুভব করলেন যে কিছু এমন হচ্ছে যেটা তিনি কখনো ভাবেননি। সেই মুহূর্তে অরবিন্দ মালহোত্রার ভিতর কিছু বদলে গেল। তিনি প্রথমবার অনুভব করলেন যে হয়তো সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং সেই ছেলেকে নাচতে দেখতে লাগলেন। তার মুখে রাগের জায়গায় এখন হালকা একটা আশা ছিল, এবং সেই আশার সাথে তার মনে একটা প্রশ্ন উঠছিল, এই ছোট ছেলেটা কি তার মেয়ের জীবন বদলে দিতে পারবে? অরবিন্দ যেই বাগানে এগিয়ে গেলেন, শিবমের নজর তার উপর পড়ল এবং তার শরীর একদম শক্ত হয়ে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল এবং চোখে ভয় নেমে এলো। সে এমন লোকদের চিনত, সাফ জামা, কঠিন মুখ এবং সেই নজর যেটা প্রায়ই তাকে ভাগানো বা মারার আগে আসত। তার হৃদয় জোরে ধরকাতে লাগল, যেন শরীর নিজেই দৌড়ানোর জন্য তৈরি হয়ে গেল। সে এক পা পিছিয়ে নিল, যেন এখনই ঘুরে দৌড়ে যাবে। কিন্তু তখনই অনন্যার আওয়াজ সেই টেনশন ভেঙে দিল। পাপা, প্লিজ ইসে মত ভাগাইয়ে। তার আওয়াজে ভয় ছিল না, বিনতি ছিল। অরবিন্দ সেখানেই থেমে গেলেন। প্রথমবার তিনি সেই ছেলেকে মনোযোগ দিয়ে দেখলেন। ফাটা শার্ট, পাতলা শরীর, হাঁটুর উপর পুরনো ঘা, কিন্তু তার চোখে কিছু আলাদা ছিল, একটা অদ্ভুত সততা। তোমার নাম কি? অরবিন্দ একটু কঠিন কিন্তু নিয়ন্ত্রিত আওয়াজে জিজ্ঞাসা করলেন। শিবম এক বলের জন্য মাথা নিচু করল, তারপর ধীরে বলল, শিবম। তার আওয়াজ নিচু ছিল কিন্তু স্পষ্ট ছিল। এখানে কেন এসেছ? অরবিন্দের পরের প্রশ্ন ছিল। শিবম ঠোঁট কামড়াল, যেন শব্দ খুঁজছিল। আমি শুধু তাকে হাসাতে চেয়েছিলাম সাহেব। সে অনন্যার দিকে ইশারা করে বলল। সে সেদিন খুব উদাস ছিল, তাই ভাবলাম যদি আমি নাচি তাহলে হয়তো সে হাসবে। কয়েক পলের জন্য সেখানে নীরবতা নেমে এলো। এই উত্তর কোনো বাহানার মতো ছিল না, এটা সোজা হৃদয় থেকে বেরোনো সত্য ছিল। অরবিন্দ অনুভব করলেন যে এই ছেলে কিছু চাওয়ার কথা বলেনি। কোথায় থাকো? এবার অরবিন্দের আওয়াজ একটু নরম ছিল। শিবম কাঁধ ঝাঁকালো। কোথাও বাস স্ট্যান্ডের কাছে, কখনো ব্রিজের নিচে, যেখানে জায়গা পাওয়া যায়। তার শব্দ সাধারণ ছিল, কিন্তু তাতে লোকানো সততা ভারী ছিল। অনন্যার চোখে জল এসে গেল। সে ধীরে বলল, পাপা, এটা আমাকে খুশি করে। অরবিন্দ তার মেয়ের দিকে দেখলেন। তার চোখে চমক ছিল, যেটা তিনি মাসের পর মাস দেখেননি। ঠিক সেই সময় তার নজর অনন্যার পায়ের উপর গেল। হালকা একটা নড়াচড়া হয়েছিল, খুব ছোট কিন্তু স্পষ্ট। তার হৃদয় এক পলের জন্য থেমে গেল। তিনি গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তিনি ধীরে বললেন, আজকের জন্য তুমি এখানে থাকতে পারো, কিন্তু এখানে সামনে থাকবে, কোনো ভুল হরকত নয়, বুঝলে?
শিবম তুরন্ত মাথা নাড়ল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে তাকে ভাগানো হচ্ছে না। তার মুখে স্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তুরন্ত অনন্যার দিকে ঘুরল, তার চোখে আবার সেই চমক ফিরে এলো। শুরু করি? সে হাসতে হাসতে জিজ্ঞাসা করল। অনন্যা জোরে তালি বাজালো, হ্যাঁ, এবং পরের মুহূর্তে বাগান আবার একটা ছোট মঞ্চে বদলে গেল। সেদিনের পর একটা অদ্ভুত সিলসিলা শুরু হয়ে গেল। পরের দিন আবার সেই সময় শিবম আবার এলো। এবার সে আগের থেকে বেশি উৎসাহী ছিল। সে এসেই নতুন নতুন অন্দাজে নাচতে শুরু করল। কখনো সে কোনো ফিল্মি হিরোর নকল করত, কখনো অটো চালক আঙ্কেলের আওয়াজ বের করত, কখনো নিজেই পড়ে উঠে যাবার নাটক করত। অনন্যা প্রতিবার আগের থেকে বেশি হাসত। তার হাসি এখন থামার নাম নিচ্ছিল না। গার্ডরাও দূরে দাঁড়িয়ে হাসছিল, কারণ তারা এই বাড়িকে এত খুশি কখনো দেখেনি। 3 দিন 1 সপ্তাহে বদলে গেল। এখন গার্ডদের স্পষ্ট আদেশ ছিল বিকেল 4টায় সেই ছেলেকে ভিতরে আসতে দিতে। অরবিন্দ নিজে এটা বলেছিলেন, এবং যাওয়ার আগে তাকে খাবার দিতে। শিবম প্রতিদিন আসত, পুরো দিল দিয়ে নাচত এবং কিছু না চেয়ে চলে যেত। কিন্তু যখন তাকে খাবার দেওয়া হতো তখন সে খুব ধীরে ধীরে খেত, যেন প্রতিটা গ্রাসের দাম জানত। অরবিন্দ দূর থেকে এসব দেখতেন। তাদের সবচেয়ে বেশি বিস্ময় এই বিষয়ে ছিল যে শিবম কখনো কিছু চায়নি। সে শুধু আসত এবং খুশি দিয়ে যেত। ধীরে ধীরে অনন্যায় পরিবর্তন আসতে লাগল। প্রথমে সে শুধু তালি বাজাত, তারপর সে নিজের হাত তোলা শুরু করল। একদিন সে শিবমের নকল করে নিজের হাত গোল গোল ঘোরালো। সে নিজেই হেসে উঠল। দেখো বাবা, সে খুশিতে বলল। অরবিন্দ দেখলেন তার হরকতগুলোতে প্রাণ ফিরে আসছে। তার মুখে এখন উদাসীর জায়গায় উৎসাহ ছিল। সে এখন নিজেই বলতো, আজ সেইবেলা ড্যান্স করো বা কালকেরটা আবার করো। এগুলো ছোট ছোট পরিবর্তন ছিল, কিন্তু অরবিন্দের জন্য এগুলো কোনো অলৌকিক ঘটনার থেকে কম ছিল না। একদিন ডাক্তার চেকআপের জন্য এলেন। তারা অনন্যাকে দেখলেন, তার কথায় উৎসাহ, তার হরকতে এনার্জি। তারা একটু অবাক হয়ে গেলেন। এটা ভালো লক্ষণ। তারা বললেন, যখন রোগী ভিতর থেকে মোটিভেট হয় তখন শরীরও রেসপন্ড করতে শুরু করে। যা যা আপনারা করছেন তা চালিয়ে যান। অরবিন্দ মাথা নাড়লেন, কিন্তু তার মাথায় শুধু একটা মুখ ছিল, শিবম। সেই ছেলে যে কোনো ডিগ্রি ছাড়া, কোনো ওষুধ ছাড়া তার মেয়ের মধ্যে আবার বেঁচে থাকার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল। সেই রাতে অরবিন্দ বাগানে একা দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় যেখানে শিবম রোজ নাচত। তিনি চারদিকে দেখলেন, সেই গাছ, সেই ঘাস, কিন্তু এখন সবকিছু আলাদা লাগছিল। তিনি ধীরে বললেন, ধন্যবাদ। তার আওয়াজ খুব নিচু ছিল, যেন নিজের সাথে কথা বলছিলেন। তার মনে হচ্ছিল যে এসব শুধু একটা যোগাযোগ ছিল না, এটা কিছু অন্য ছিল, কিছু এমন যেটা তিনি আগে বুঝতে পারেননি। হয়তো এটা মানবতা ছিল। পরের দিন যখন শিবম এলো, তখন এবার অরবিন্দ তাকে থামালেন। আজ আগে কথা বলবো, তিনি বললেন। শিবম একটু ঘাবড়ে গেল, কিন্তু থেমে গেল। সে বুঝতে পারছিল না যে এখন কি হতে যাচ্ছে। অরবিন্দ তাকে বসার ইশারা করলেন। এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে বসিয়ে কথা বলার জন্য বলেছিল। শিবম ধীরে বসে গেল, তার চোখে ইতস্তত ভাব ছিল। অনন্যা কাছেই ছিল, কিন্তু এবার সে চুপচাপ দুজনকে দেখছিল। তুমি নাচো কেন? অরবিন্দ সোজা প্রশ্ন করলেন। শিবম কয়েক পল ভাবল, তারপর হালকা হাসির সাথে বলল, যখন খিদে লাগে না তখন খুব খারাপ লাগে। যদি আমি বসে যাই তাহলে শুধু সেটাই ভাবতে থাকি, কিন্তু যখন আমি নাচি তখন লাগে যেন সব হালকা হয়ে গেছে। তার শব্দ সরল ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল, এবং লোকেরা হাসে, কখনো কখনো পয়সাও দিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে যখন কেউ হাসে। অরবিন্দ চুপ হয়ে গেলেন। তার মনে হলো যে এই ছেলে তাকে জীবনের এমন একটা সত্য শেখাচ্ছে যেটা তিনি কখনো শেখেননি। তিনি ধীরে বললেন, আজ থেকে তুমি এখানে শুধু অতিথি নও। শিবম অবাক হয়ে তার দিকে দেখল। তুমি এই বাড়ির অংশ। এটা শুনে শিবমের চোখ বড় হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে ঠিক শুনেছে। তখনই অনন্যা তার হাত ধরে নিল এবং হাসতে হাসতে বলল, এখন তুমি রোজ আসবে, পাক্কা। সেই মুহূর্তে প্রথমবার শিবমের মনে হলো যে সে একা নয়, এবং হয়তো সেই মুহূর্ত থেকেই তার জীবন সত্যি বদলাতে শুরু করেছিল।